বাংলাদেশের সেনাবাহিনী যদি কোথাও নামে সেখানে কিন্তু আসলে মব হতে পারে না। বাংলাদেশের সেনাবাহিনী একটি অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী এবং তারা যদি কোথাও চার্জ নেয় এবং তাদেরকে সেই অথরিটি দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে আসলে মব হওয়া বা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। সো যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ পুরোপুরি ফাংশনাল না, এটা আমরা সকলেই জানি, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী একসাথে যদি একটা জায়গার দায়িত্ব নেয় সেখানে কিন্তু মব ক্রিয়েট হতে পারে না। তার মানে সরকারের সদিচ্ছা নাই, সরকার তাদেরই একটা অংশ, একটা রাজনৈতিক দল যাদেরকে তাদের অংশ বলেই মনে করা হয়, তারাই আবার সরকারের বাসভবন যমুনার সামনে গিয়ে মব করছে। এটা কতটা হাস্যকর! দরকার কি? নিজেরা একটু ফোনে কথা বলে একটা ডিসিশন নিয়ে দিয়ে দিলেই হয়, মানুষের ভোগান্তি করার তো আসলে কোনো মানে হয় না। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না এটা জবাব মনে হয় তারাই ভালো দিতে পারবে, কিন্তু আমাদের মনে হয় যে তাদের মনে হয় ঠিকমতো ইচ্ছা নাই এটা করার এবং তারা চায় যে এটা চলুক। যেটা চলে যে আসলে ওভারঅল সরকারের ইমেজই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমার মনে হয় তারা এটা বুঝতে পারছেন না। জুলাই সনদ নিয়ে আপনাদের অবস্থান কি? জুলাই সনদ নিয়ে আসলে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমি প্রথমত বলবো যে আমরা এই যে অনেকে বলছেন যে সংবিধানকে ছিঁড়ে ফেলবো, সংবিধানকে আপনি ছিঁড়ে কি করবেন? প্রথম প্রশ্ন আমার। সংবিধানে যে জিনিসগুলো দেওয়া আছে তার মধ্যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সংযোজন এবং বিয়োজন করেছিল, যেটার উপর তারা তাদের ক্ষমতা গত 16 বছর ধরে রেখেছিল। সেই জিনিসগুলোকে আপনারা স্ক্র্যাপ করুন। আপনি এখন বিদেশ থেকে ওয়ার্ল্ডের বেস্ট ড্রাফটসম্যান এনেও যদি সংবিধান রচনা করেন, সেই সংবিধান যদি আমরা না মানি অথবা আবার আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট ক্রিয়েট হয়, আলটিমেটলি কিন্তু এই সংবিধানের কোনো ফ্রুট আমরা পাবো না। সো আমাদের নিজেদের চেঞ্জ করতে হবে। এই সংবিধান, কাগজ, এগুলো দিয়ে কোনো কিছু হবে না। হ্যাঁ, সংবিধান অবশ্যই আমাদের দরকার, কিন্তু আমরা কিন্তু গত 15-16 বছরও দেখেছি এবং বলেছি যে সংবিধান মানুষের উপরে না, মানুষের প্রয়োজনটা আগে, সেই অনুযায়ী সংবিধান হবে। সো সংবিধান ছিঁড়ে ফেলে কোনো সমাধান নাই। সমাধান হচ্ছে আপনার সংবিধানের যে অংশগুলো আওয়ামী লীগ সরকার সংযোজন এবং বিয়োজন করেছিল সেগুলোকে রেখে আমাদের যেই যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে আবার এখানে পুনঃপ্রতিস্থাপিত করা এবং আবার নতুন কিছু দরকার হলে সেগুলোকে আবার নতুন করে সংযোজন করা। আপনি কি মনে করেন উপদেষ্টা পরিষদ যথাযথভাবে কাজ করছে? না, আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এখানে শুরু থেকেই আমাদের কাছে মনে হয়েছিল যে উপদেষ্টা পরিষদে আরও কিছু স্ট্রং ফিগার, যাদের এই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর বেটার নলেজ এবং স্কিল আছে, এরকম মানুষ দরকার ছিল, কিন্তু সেরকম মানুষ আমরা দেখিনি। এবং ওভার দ্য টাইম এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে এই উপদেষ্টা মণ্ডলী অনেকেই, আপনি কিন্তু অনেকের নামও জানেন না, আমিও জানি না। কারণ হচ্ছে যে তারা কিন্তু বেটার কিছু করে দেখাতে পারেননি। সো আপনি এর আগের অনেক তত্ত্বাবধায়ক সরকারেরও প্রত্যেকটা উপদেষ্টার নাম বলতে পারবেন। কেন বলতে পারবেন জানেন? কারণ তাদের সেই স্ট্রং পার্সোনালিটি ছিল। আপনি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের কথা মনে করেন, আপনি ব্যারিস্টার মইনুল হোসেনের কথা মনে করেন, আপনি জেনারেল হাসান মসুদ চৌধুরীর কথা মনে করেন। এখানে কি সেই নামগুলো আছে? সেই নামগুলা নাই। এমন মানুষকে দিয়েছে যাদের নামও আমরা ঠিকমতো জানি না এবং তারা এমন কিছু করে দেখাতেও পারেননি যেই কারণে তাদের নামগুলো আমরা বলতে পারবো। আমি তাদেরকে অসম্মান করতে চাই না, কিন্তু সম্মান রেখেই বলছি যে তাদের আরও বেশি এফেক্টিভ হওয়ার প্রয়োজন ছিল, যাতে মানুষ তাদেরকে সারা জীবন মনে রাখতো। কিন্তু আমরা মনে করি সেক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে সফল হতে পারেননি। বিসিবি সম্পর্কে জানতে চাই। বিসিবিতে গত এক সপ্তাহে অনেক বড় একটা স্টোরি হলো যে জনাব ফারুক সাহেব ছিলেন এটার প্রেসিডেন্ট। সো এখানে অনেক বেশি লিগ্যাল ইস্যুজ আসছে যে আপনার আইসিসি কি এখানে বাংলাদেশের ক্রিকেটকে বন্ধ করে দিবে নাকি। সো এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে লিগ্যালি সব কিছু ফ্রেমওয়ার্কে রেখেই জনাব ফারুক সাহেবকে অপসারণ করা হয়েছে। সো লিগ্যাল ইস্যুটা নিয়ে আরও আসলে ভাবনা চিন্তার সুযোগ রয়েছে। তো আমরা মনে করি আসলে এই বিসিবিতে এখনও কিন্তু প্রচুর আওয়ামী লীগের লোকজন, ফ্যাসিস্ট সরকারের লোকজন, তাদের সুবিধাভোগী লোকজন বিসিবির অনেক জায়গায় রয়ে গিয়েছেন। এটাকে প্রথমে আইডেন্টিফাই করা দরকার। এবং এখন যিনি সভাপতি হিসেবে এসেছেন জনাব আমিনুল ইসলাম বুলবুল সাহেব, উনি কিন্তু আমাদের অনেক সম্মানের এবং ভালোবাসার মানুষ, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আমি ব্যক্তিগতভাবেও ওনাকে অনেক পছন্দ করি। আমি ফার্স্ট টেস্ট ম্যাচটা পুরা ওনার ব্যাটিং দেখেছিলাম। তো আমি আশা করি যে ওনার এই যে এক্সপেরিয়েন্স, এবং বাংলাদেশে আপনি কিন্তু দেখবেন যে খুব কম ব্যক্তি মানে ক্রিকেটাররা তারা কিন্তু এই বাংলাদেশে এসে মানে বাংলাদেশেই ছিলেন এবং এখানেই পলিটিক্স করেছেন, ক্রিকেট নিয়ে এই দেশেই ছিলেন। কিন্তু
জনাব আমিনুল ইসলাম বুলবুল সাহেবই একমাত্র মানুষ যে, একমাত্র না হলেও মানে ওয়ান অফ দ্য পার্সন যিনি বিদেশে গিয়েছেন, তার এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়ে অনেক ভালো একটা পজিশনে গিয়েছেন, এসিসি আইসিসিতে সার্ভ করেছেন এবং দেশের প্রথমবারের মতো তাকে ডাকা হয়েছে এবং তিনি দেশের ডাকে সাড়া দিয়ে তার চাকরি ছেড়ে দেশের ক্রিকেটকে বেটার কিছু দিতে এসেছেন। অতএব আমরা আশা করব যে সব কিছু যেন লিগ্যাল থাকে এবং ওনার এই অ্যাপয়েন্টমেন্টটা যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, যাতে উনি খুব ভালোভাবে কাজ করে আমাদের ক্রিকেটের যে দৈন্যদশা, আপনার নন ক্রিকেটিং সভাপতি আমরা বছরের পর বছর দেখে এসেছি। সো ফার্স্ট টাইম আমরা দেখছি যে ফারুক সাহেব ছিলেন, এরপর আমিনুল ইসলাম বুলবুল সাহেব এসেছেন। দেশের এই ক্রিকেটের ক্রান্তি লগ্নে তারা যেন দেশের ক্রিকেটকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনতে পারেন। এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছেন অনেক সময় যে এই যে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান তাদের নিয়ে, যে তাদেরকে এগেনস্টে যে মামলাগুলো করা হলো, এই মামলাগুলোর আসলে কতটুকু যৌক্তিকতা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন, আওয়ামী লীগের হয়ে সিটিং এমপি ছিলেন, কিন্তু একটা হত্যা মামলায় তাদেরকে জড়ানোটা আসলে আমরা মনে করি এটা একদমই আনফেয়ার। তাদের এগেনস্টে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে, তাদের যদি দুর্নীতিতে কোনো সম্পৃক্ততা থাকে, তাদের অন্যান্য কোনো অপরাধের সম্পৃক্ততা থাকে, তাহলে তাদের এগেনস্টে অবশ্যই আপনারা অ্যাকশন নেবেন। কিন্তু কোথায় আপনার এলিফ্যান্ট রোডে কেউ মারা গেল, কোথায় আপনার চাঁদপুরে কেউ মারা গেল, সেটার সাথে যদি আপনি বাংলাদেশের ক্রিকেটকে যারা এত বছর সার্ভ করেছেন তাদেরকে আপনারা অ্যালাইন করেন, সেটা আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, আপনাদের হয়তো আবেগ থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনারা তাদেরকে সোশ্যালি বয়কট করতে পারেন, আপনারা তাদের এগেনস্টে স্পেসিফিক অ্যালিগেশনে মামলা করতে পারেন, কিন্তু হত্যা মামলার সাথে তাদেরকে জড়িয়ে কিন্তু আমরা আসলে বাংলাদেশের নতুন বাংলাদেশ বা বাংলাদেশ 2.0কেই অপমান করব। কিছুতেই মব বন্ধ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হয়ে গেল, তো এই বিষয়ে নিয়ে কি বলবেন না? কিভাবে মব বন্ধ করা যেত বা অন্তর্বর্তী সরকার কিভাবে মব বন্ধ করতে পারতো? আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে অন্তর্বর্তী সরকার মনে হয় চাচ্ছেন না যে মব বন্ধ হোক, কারণ আপনি দেখেন বাংলাদেশের সেনাবাহিনী যদি কোথাও নামে সেখানে কিন্তু আসলে মব হতে পারে না। বাংলাদেশের সেনাবাহিনী একটি অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী এবং তারা যদি কোথাও চার্জ নেয় এবং তাদেরকে সেই অথরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে আসলে মব হওয়া বা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। সো যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ পুরোপুরি ফাংশনাল না, এটা আমরা সকলেই জানি, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী একসাথে যদি একটা জায়গার দায়িত্ব নেয় সেখানে কিন্তু মব ক্রিয়েট হতে পারে না। তার মানে সরকারের সদিচ্ছা নাই, সরকার তাদেরই একটা অংশ, একটা রাজনৈতিক দল যাদেরকে তাদের অংশ বলেই মনে করা হয়, তারাই আবার সরকারের বাসভবন যমুনার সামনে গিয়ে মব করছে। এটা কতটা হাস্যকর! দরকার কি? নিজেরা একটু ফোনে কথা বলে একটা ডিসিশন নিয়ে দিয়ে দিলেই হয়, মানুষের ভোগান্তি করার তো আসলে কোনো মানে হয় না। তো এর বাইরে অন্যান্য অনেকেই মব ক্রিয়েট করছেন, যে কেউ যে কোনো দাবি নিয়ে রাস্তায় নেমে যাচ্ছেন। এটাকে বন্ধ করার আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার যখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন তখন তাদের জন্য অনেক ইজি হবে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না, এটা জবাব মনে হয় তারাই ভালো দিতে পারবে, কিন্তু আমাদের মনে হয় যে তাদের মনে হয় ঠিকমতো ইচ্ছা নাই এটা করার এবং তারা চায় যে এটা চলুক। যেটা চলে যে আসলে ওভারঅল সরকারের ইমেজই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমার মনে হয় তারা এটা বুঝতে পারছেন না। আমরা গণমাধ্যমে দেখলাম যে নাহিদ ইসলামের পিএস 150 কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছে। এটা আমরাও গণমাধ্যমে দেখেছি, এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কারণ আমরা যখন এই ফ্যাসিবাদী সরকারের কথা বলি আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তো সেই হাজার হাজার কোটি টাকা যদি এই 10 মাসেই 150 কোটি হয়, এটাও কিন্তু 1,500 কোটি টাকা হতে বেশি সময় লাগবে না। কাজে এখনই যদি আমরা এখানে লাগাম না দিই, আমরা এটা যদি সুষ্ঠু তদন্ত বা বিচার না করি, আমরা যেহেতু এখনও এটা সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি, আমি পার্সোনালি তার এগেনস্টে বা অন্য কারো এগেনস্টে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু যেহেতু মিডিয়াতে একটা কথা এসেছে, এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং তদন্ত হয়ে এই ধরনের কোনো কিছু করে থাকলে তার যেন সঠিক শাস্তি হয় সেটা এনশিওর করা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টেরই দায়িত্ব। আওয়ামী লীগের আমলে একজন দরবেশ ছিলেন, জি এনসিপির দলেও একজন দরবেশ বেরিয়েছে, জি, এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা কিন্তু মনে করি যে এনসিপি, আমি শুরুতেও বলেছি যে ওনাদেরকে সবাই বলছেন যে তারা একটা ইম্যাচিউর দল, তার মধ্যে একজন মনে হয় ম্যাচিউর এসে গিয়েছেন যিনি দরবেশ ব্যবহার কাজ করছেন। তো উনি ওনার ম্যাচিউরিটি দিয়ে খুব সুন্দরভাবে আমরা যেটা দেখলাম যে উনি অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন। তো এনসিপির কিন্তু সব কিছুতেই কেমন যেন একটা
অস্পষ্টতা, তারা বলছেন একজন একটা কথা বলেন আবার সেটাকে আরেকজন বিরোধ করেন, আবার একজন একটা কোনো কিছু বললে সেটাকে আবার দেখি ফেসবুকে গিয়ে আরেকজন সেটার বিরুদ্ধে লেখেন, সেটার জবাব আবার ফেসবুকেই আসে। তো এই জায়গাগুলো না আসলে ওনারা কি করছেন ওনারা মনে হয় নিজেরা জানেন না, অথবা ওনারা ইচ্ছা করে একটু নিউজে থাকার জন্য যে নেগেটিভ পাবলিসিটি ইজ ব্যাড পাবলিসিটি এটা চিন্তা করে হয়তো করেন, হয়তো এটাও তাদের মেন্টালিটি থাকতে পারে। কিন্তু আমরা মনে করি যে এই যে এনসিপির দরবেশ বাবা হচ্ছেন, এবং এই যে কিছুক্ষণ আগে আরেকটা প্রশ্নে আমরা যেটা বললাম যে নাহিদ সাহেবের পিএস 150 কোটি টাকা তার এগেনস্টে অ্যালিগেশন এসেছে, তো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে? আমরা এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু শুনেছি যে তাদেরকে বড় বড় ডোনেশন দেওয়া হয়। আমরা দেখলাম যে তারা ইফতার পার্টি করলেন শেরাটন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সো এই খরচগুলো কোথা থেকে আসছে? এটা কি তারা নিজেরা বহন করতে পারেন? তো এর আগে যেমন সার্জিস সাহেব একবার জবাব দিয়েছিলেন যে ওনার ফ্যামিলিতেই এত টাকা আছে যে এগুলো আসলে কোনো ব্যাপার না। তো এরকম এত বড় লোকজন যদি থাকেন ওখানে তাহলে তো খুব ভালো, তাহলে তো আসলে টাকা এইসব এদিক ওদিক করার দরকার নাই, দরবেশ ব্যাপারও দরকার নেই, যা আছে ওটা দিয়ে নির্বাচন করেন, করে চেষ্টা করেন যে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারেন নাকি। যদি ক্ষমতায় আসেন তাহলে ভালোভাবে দেশ শাসন করুন, আমরা তো কারোর এগেনস্টে না, আমরা সবার পক্ষে, যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারেন। কিন্তু ভাই জনগণের ম্যান্ডেট না থাকলে আমরা কারোর সাথে নাই।